গুড মর্নিং, সুপ্রভাত। আজকে চিলাপাতায় আমাদের ডে 2। এখন প্রায় সকাল 4:30 বাজে। আমরা যাচ্ছি আর্লি মর্নিং সাফারির জন্য। সাফারি শুরু হবে মোটামুটি 5:30 থেকে 7টা অবধি, এটা সাফারির টাইম। তবে আমাদের 4:30-র সময় এখান থেকে বেরোতে হবে, কারণ চিলাপাতায় ঢোকার রাস্তাটা একটু ঘুরে ঢুকতে হয়। সেই জন্য আমাদের আর্লি মর্নিং রেডি হতে হয়েছে। এবার চলুন দেখা যাক আমাদের সাফারিটা কীরকম হয়। এই রূপটা চিন্তা করবো, পেট্রোল লাগে না, লাগিয়ে দিবি। আইডি প্রুফের জেরক্সগুলো আছে। হ্যাঁ, জেরক্স আছে। চল থাম। এটাই কি চিলাপাতায় ঢুকলাম? এটা পুরোটাই চিলাপাতা, এটা মেন্দাবাড়ি বিচের আন্ডারে। আচ্ছা, একটা রেঞ্জে 3টে বিট আছে, 3টে বিটের মধ্যে জঙ্গলটাকে ভাগ করে দেয়। আচ্ছা, 3টে বিট মিলে হচ্ছে একটা রেঞ্জ। 3টে বিট মিলে একটা রেঞ্জ। মেন্দাবাড়ির শর্টকাট রাস্তা ধরে আমাদের গাড়ি প্রবেশ করলো জঙ্গলে। আমাদের যেতে হবে চিলাপাতার প্রবেশদ্বারে, নিতে হবে সাফারির অনুমতি। সাফারি ঠিকঠাক টাইমে শুরু হলেও বাদ সেধেছে প্রকৃতি, শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির মধ্যে কতটা কি বন্যপ্রাণ দেখা যাবে সেটা বোঝা যাচ্ছে না। তাও চলেছি আমরা আরো জঙ্গলের ভেতরে। এই রাস্তাটা সোজা চলে গেছে হাসিমারা এয়ারফোর্স, সোজা কুচবিহার। সোজা কুচবিহার। পেছনে হাসিমারা জায়গা। আচ্ছা, আপাতত বৃষ্টির জন্য আমাদের সাফারির গাড়ি পুরো প্যাকড চারিদিক থেকে। ক্যামেরা বার করারও জায়গা নেই, এখন প্রচণ্ড বৃষ্টি বাইরে। কিছু দূর এগোতেই দেখলাম রাস্তা শুকনো, আর বৃষ্টি হচ্ছে না। এখানে তো একটা পুরো জনবসতি রয়েছে। এই জায়গাটার নাম কি? চিলাপাতা। আর আমরা যেই জায়গায় রয়েছি সেটা মেন্দাবাড়ি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিলাপাতা ফরেস্ট রেঞ্জ অফিসে। আমরা এখানে এন্ট্রির সমস্ত ফর্মালিটিসগুলো তো করে ফেলেছি। আমাদের সাফারি এখনও শুরু হয়নি, যেহেতু 5:30 এখনও বাজেনি। 5:30 থেকে 7টা অবধি সাফারির টাইমিং। তবে এই ফরেস্ট রেঞ্জ অফিসে খুবই সুন্দর একটা আবহাওয়া। এখানে স্ক্যাটার্ড রেনফল হচ্ছে। আমরা যে জায়গা থেকে এসছি সেখানে রেনফল হয়েছে, বাট এই এলাকায় এখনও কোনো রেনফল নেই। তাই আমাদের এখন একটু ওয়েট করতে হবে, তারপরে আমাদের সাফারি শুরু হবে। আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে সাফারি শুরু হয়ে গেছে, সেটা অ্যাকচুয়ালি জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা এসে তারপর এই হাসিমারা এয়ারফোর্সের রোড ধরে প্রায় 11 কিলোমিটার আসার পর আমরা পৌঁছেছি এই চিলাপাতার রেঞ্জ অফিসে। এখানে আমাদের নেসেসারি ডকুমেন্টেশন, মানে আইডি কার্ডের জেরক্স, এগুলো দিয়ে তারপরে আমাদের সাফারি শুরু হতে হতে 5:30 বাজবে। তো এখন আমরা অপেক্ষা করছি। আপাতত এই জানলার মতো করে দেওয়া হয়েছে। আগে তো বৃষ্টির জন্য এগুলো নামানো ছিল, এখন জানলার মতো করে দেওয়াতে এখন আমরা মোটামুটি সাফারির মজাটা উপভোগ করতে পারবো। বৃষ্টি এখানে নেই, তবে আবহাওয়া বেশ ঠান্ডা, আকাশ মেঘলা।
লাইটও এখানে কম আছে, আমরা কতটা কি ছবি তুলতে পারবো সেটাও বোঝা যাচ্ছে না। তো দেখা যাক, সাফারিটা শুরু হলে আমরা আরও ডিটেলে বুঝতে পারবো যে কি চলছে। এবার আমাদের অফিসিয়ালি সাফারি শুরু হয়েছে। আমরা এবার চিলাপাতা রেঞ্জে ঢুকবো, তারপর ধীরে ধীরে গভীর জঙ্গলে ঢুকবো আর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আমাদের এক্সপিরিয়েন্স। আমরা এইবার জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, এটা আমাদের অফিসিয়াল এন্ট্রি। আমাদের সাফারিও শুরু হয়ে গেছে, আমাদের সাথে আরও সাফারির গাড়ি রয়েছে, সামনে একটা পিছনে একটা। আর আমরা নজর রাখছি জঙ্গলের চারিপাশে যদি কোনো বন্যপ্রাণীর দেখা মেলে। চারিদিকে উঁচু উঁচু গাছ আর তার সামনে এরকম কর্দমাক্ত রাস্তা, একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। আর দূরে শোনা যাচ্ছে ময়ূরের ডাক, ওয়ান্ডারফুল। এতক্ষণ ভেতরে বসেছিলাম, এবার সাফারির মজা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। এখানের আবহাওয়ার ব্যাপারে কিছু কথা বলি। বৃষ্টি হওয়ার জন্যে এখানে এখন বেশ ঠান্ডা, মাঝে মধ্যে গাছ থেকে জলের ছিটে ফোঁটা এসে গায়ে লাগছে, তবে এখানে জ্যাকেট পরে আসলে সব থেকে ভালো। আর গাড়ি চলতে চলতে আরও বেশি ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তবে এটা শুধু বোধহয় সকালের দিকটাতেই এরকম হবে, টেম্পারেচার নেমে গেছে অনেকটা। যত বেলা বাড়বে তত ওদিকে একটু একটু করে গরম লাগা শুরু হবে। তবে গতকালকেও আমাদের অতটা বেশি গরম লাগেনি। তো আবহাওয়া মোরাললেস এই এপ্রিল মাসেও বেশ মনোরম। এটা একটা প্রোটেকশন টাওয়ারের মতো, এখানে লোকজন বসবাস করেন। এখান থেকে জঙ্গলের উপরে নজরদারি চালানো যায়, চোরা শিকারের হাত থেকে বাঁচানো যায় জঙ্গলকে। চিলাপাতার জঙ্গলের এক বিশেষ আকর্ষণ নল রাজার গড় আর রাম সুপারি ওইটাই গাছ। সেই নল রাজার দুর্গের মেন গেট। ও আচ্ছা আচ্ছা, এখন পুরোটাই ধ্বংসাবশেষে রূপান্তরিত। এই গড় এখন ভগ্নাবশেষ, কিন্তু এই গাছের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে। এই গাছকে কাটলে নাকি রক্তের মতো এক কোন তরল গাছটা? পদার্থ এইটাই? নিঃসৃত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাছটা আছে এখানে গাইড বলছেন যে এটাকে খোঁচালে এর থেকে রক্ত বেরোয় লাল রঙের। এটার নাম কি বললেন? রাম সুপারি গাছ, 3 দিয়ে মার্ক করা আছে। চিলাপাতার জঙ্গল আমাকে আগের বছরের বক্সা ভ্রমণের কথা মনে করিয়ে দিল। আপনারা যদি আমার বক্সা ভ্রমণের কাহিনী না পড়ে থাকেন তাহলে পড়ুন ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে। এবার জঙ্গলে ফিরে আসা যাক। এই জঙ্গল বক্সার মতো অতটা ঘন না হলেও জঙ্গলের সেই চিরাচরিত অনুভূতিটা দেয়। চিলাপাতা জলদাপাড়া ন্যাশনাল পার্কের একটা রেঞ্জ। তো এই রেঞ্জটা যথেষ্ট গভীর, এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, বন্যপ্রাণও অনেক রকম রয়েছে, হাতি, গন্ডার, লেপার্ড, বাইসন, এগুলো কমন সাইটিং। কিন্তু আজকে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই লাস্ট উইক ধরে হয়ে চলা কিছু স্ক্যাটার্ড বৃষ্টি। কখনো কখনো হচ্ছে, কোনো এলাকায় হচ্ছে, কোনো এলাকায় হচ্ছে না। সেই সবের ফলে বন্যপ্রাণীরা অনেকটা জঙ্গলের ভেতরে ঢুকে গেছে, দেখা মিলছে না তাদেরও।
তাই এটা তো মানে এটাও একটা অনিশ্চয়তার পার্ট। কেউ শিওর করে তো বলতে পারবে না যে কখন বৃষ্টি হবে, কারণ আমরা আর চাই কিছু কন্ট্রোল করতে পারি, প্রকৃতিকে কখনোই কন্ট্রোল করতে পারবো না। আর সেটা একদিক থেকে খুবই ভালো, যাতে আমরা প্রতি মুহূর্তে সারপ্রাইজড হতে থাকি। এই জায়গাটা জঙ্গলটা একটু কম ঘন, বাট গাছগুলো প্রচুর উঁচু, কোথাও গাছ নুইয়ে পড়েছে, নানান রকম পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। তবে বড় কোনো পশুর দেখা এখনো অবধি আমরা পাইনি, সেই আশাতেই চলেছি। দেখা যাক আগে গিয়ে দেখতে পাই নাকি। অবশেষে দেখা মিলল হাতির, তবে কুনকি হাতি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা পেট্রোলিংয়ে বেরিয়েছে। তো আমরা এখন চলেছি একটা ওয়াচ টাওয়ারের কাছে, যেখান থেকে একটু গ্রাসল্যান্ডের দিকে নজর রাখা যাবে। তো দেখা যাক। দেখো তোমরা ভালো করে, হাতির দাঁতও আছে, কিন্তু কুনকি হলে কি হবে, দাঁত আছে। আবার গাউর, গাউর সিগনালেই এটা দেখা যায়। তার মানে নিচের দিকে আরো আছে হয়তো। পাঁচটা পাঁচটা আছে, একটা তো ওদিকে যাচ্ছে। সম্ভবত এই গ্রাসল্যান্ডগুলো জলদাপাড়ার অন্তর্গত, সেই জন্য এখানে আমরা একটা বাইসানের হার্ড দেখতে পেলাম। ওইদিকে এখনও অনেক কটা বাইসান রয়েছে, যেগুলো মানে বাইসান আসার সিগন্যালগুলো দিচ্ছে ওই ক্যাটেল এগ্রেটগুলো। ওরা আবার রাস্তার ওই পারে যাবে। আর এইটা সেই ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে আমরা দেখব দূরে কিছু দেখা যায় নাকি। পাঁচটা আছে, একটা তো ওদিকে যাচ্ছে। আমরা এখনো অবধি অনেকগুলো বাইসান দেখতে পেয়েছি, প্রচুর বাইসান গ্রাসল্যান্ডের কাছে। ছবিও তুলেছি, আপনারাও দেখতে পেলেন। এবার আমরা সাফারির অন্তিম পর্যায়ে চলে এসেছি। এবার আমরা ফিরে চলেছি যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম।
দেখা যাক সামনে আরও কিছু স্পট করা যায় নাকি। তবে ওই একটাই রিজন, মেঘলা ওয়েদার, চারিদিকে একটা জোরো ঠান্ডা টাইপের, যার জন্য বন্য প্রাণরা বাইরে বেরোচ্ছে না সামনে। গ্রাসল্যান্ডের কাছে গিয়ে দেখা মিলল ঠিকই, কিন্তু গভীর অরণ্যে যেসব প্রাণীদের দেখা মেলা উচিত সেগুলোকে দেখা যাচ্ছে না। ওই দেখা মিলেছে একটা বার্কিং ডিয়ারের। ভেতরে ঢুকে গেল, এটা একেবারে বাচ্চা ডিয়ার। জঙ্গলের একটা দিক থেকে আর একটা দিকে এবার আমরা চলেছি, মেন্দাবাড়ি ওয়াচ টাওয়ার আর তার পার্শ্ববর্তী জঙ্গলে। সেই হাতিগুলোই আবার ঘুরে ফিরে সামনে চলে এসছে। এইটা একটা ছোট্ট ওয়াচ টাওয়ার। এর এবার আমরা বাঁদিকের রাস্তায় ঢুকে পড়েছি। ওই দেখো কত ময়ূর। পুরো রাস্তায় অনেক। আশেপাশের লম্বা গাছের সারির মধ্যে দিয়ে মাটির রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। ঠান্ডা আবহাওয়ায় বেশ শীত শীত করছিল, তবুও জঙ্গলের স্নিগ্ধতাকে অনুভব করতে পেরে বেশ ভালো লাগছিল। আমরা অনেকটা গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। এটা জঙ্গলের আরেকটা দিক। এখানে অনেকগুলো ময়ূর ছাড়া এখনো কিছু দেখা মেলেনি। তবে এই যে পরিবেশটা, এই জঙ্গলের সেটিংটা, এই জিনিসটাকে দারুণ লাগছে। এইটাকে ফুল দমে উপভোগ করছি। এরপর জঙ্গলের আরও বেশ কিছু দিকে গাড়ি আমাদের নিয়ে চলল। এতক্ষণে অন্য সাফারির গাড়িগুলি আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে। জঙ্গলের মধ্যে আমরা চারিদিকে নজর রাখছিলাম, যদি হাতির দেখা মেলে। চিলাপাতার এই জায়গাটার ভিজুয়ালটা খুব সুন্দর। দূরে দূরে গাছ রয়েছে, বেশ অনেকটা ভেতর অবধি দেখা যাচ্ছে। রাস্তাও মোটামুটি ভালো, আর অনেকটা দূর অবধি সোজা দেখা যাচ্ছে। একটা রোমাঞ্চকর অনুভূতি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে কিছু যদি রাস্তায় এসে দাঁড়ায় তাহলে আমরা দেখতে পাবো। কিছুক্ষণ আগে আমরা একটা সার্পেন্ট ঈগল দেখেছি, আর এখনো অবধি যে যে জিনিসগুলো দেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইসন। আবার একটা ছোট্ট সাঁকো, তার সাথে লাগোয়া একটা বসতি। শেষ হলো সাফারি। সকালের এই সাফারিতে আমাদের গাউর দেখেই সন্তুষ্ট থাকতে হলো। গাড়ি আমাদের নিয়ে ফিরে চললো রিসর্টে। আমরা সাফারি শেষ করে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এবার আবার বিকেলবেলা যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে আমরা জলদাপাড়ায় যাব সাফারিতে।
আপাতত আমাদের চিলাপাতা সাফারি এখানেই শেষ। বেলার দিকে এক দারুণ দৃশ্য দেখলাম। আমাদের ঘর থেকেই দেখতে পেলাম সামনের জঙ্গলে একটা কুনকি হাতি গাছের ডাল ভেঙে তার পাতা চিবোচ্ছে। লাঞ্চের পর আমরা রওনা হলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। ইচ্ছে ছিল বিকেলে সাফারি করার আর গন্ডার দেখতে পাওয়ার। জলদাপাড়ার মূল প্রবেশদ্বার মেন্দাবাড়ি থেকে খুব দূরে নয়, অল্প সময়ে পৌঁছে গেলাম সেখানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে, যেখানে বুকিং হয়, ওই জায়গাটায় বুকিং হয়। আর এখানে সব সাফারির গাড়িগুলো থাকে। বুকিং করে বুকিং স্লিপ নিয়ে এখানে রেসপেক্টিভ গাড়িতে উঠতে হয়, তারপরে গাড়ি ছাড়ে। আমরা টার্গেট করছি আফটারনুন সাফারির জন্য, সেই জন্যই এখানে আসা। আফটারনুন সাফারি এখানে 4টে থেকে শুরু হয়। কালকে এই গাছের ব্যাপারেই আমার একটা কৌতূহল জেগেছিল। আজকে অনেকে লোকালরা এটাকে বলছে এটার নাম ওদাল, এটা ওদাল গাছ, আর ওইগুলো হচ্ছে ওদালের ফল ধরেছে। প্রচুর ভিড় থাকায় হলং রুটের সাফারি বুক করতে পারলাম না, অগত্যা টিটি ফরেস্টের সাফারি বুক করতে হলো। খুব বেশি লোক এই দিকে সাফারি করেন না, তার কারণ এই টিটি ফরেস্টটি পাহাড়ের ঢালে অবস্থিত। কয়েক কিলোমিটার বড় সড়ক দিয়ে চলার পর গাড়ি বাঁদিকে বাঁক নিয়ে তোরসার ধার ঘেঁষে এগিয়ে চলল টিটি ফরেস্ট। যত এগোতে লাগলাম তত অবাক হলাম। জলদাপাড়া তৃণভূমির সম্পূর্ণ বিপরীত এই জঙ্গল। প্রথমে একটু হতাশা হলেও ধীরে ধীরে হতাশা কাটিয়ে সাফারিকে উপভোগ করতে লাগলাম। আমরা এখন জলদাপাড়ার লঙ্কাপাড়া বিট হাউসের যে লঙ্কাপাড়া বিট বলে সেই বিটের জঙ্গলে প্রবেশ করেছি। এই দিকটা বেশ ঘন জঙ্গল। জলদাপাড়ার ইউজুয়াল গ্রাসল্যান্ডের সাথে এর কোনো মিলই নেই। এখানে এখনো অবধি খুব বিশেষ কিছু স্পট না করতে পারলেও একটা শুধু ঈগল দেখেছি। জলদাপাড়ার এই অঞ্চলটাকে টিটি ফরেস্ট বলে, অনেকে ট্রলি লাইনও বলে। এই জায়গাটা বেশ ঘন জঙ্গল, যেমনটা ছিল বক্সা, যেমনটা ছিল চিলাপাতা, সেরকমই এই জায়গাটায় বেশ ঘন জঙ্গল। প্রচুর পাখির অ্যাক্টিভিটিস রয়েছে, ওয়েদারও মনোরম। কিছু দূর এগোতেই হঠাৎ রাস্তার ধারে দেখি তেড়ে আসছে মনে হচ্ছে। এখানে আছে কিন্তু একটা হার্ড আছে পুরো বাইসানের। এই জায়গাটা দারুণ। এটা হলং নদী। এখানে এখনো অবধি তো আমি পাখির প্রচুর অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, তবে এখনো দেখা মেলেনি হর্নবিলের। গাড়ি অনেকটা এগিয়ে একটা সড়ক পথে এসে পড়ল। জানলাম যেদিকে চলেছি তার উল্টো দিকে গেলে পৌঁছানো যায় টোটো উপজাতিদের। আমরা যেদিকে যাচ্ছি টোটোপাড়া ওই দিকে, ও উল্টো দিকে, মানে ভুটান বর্ডারের দিকে টোটোপাড়া। আমরা যে রাস্তায় যাচ্ছি তার উল্টো দিকে।
জঙ্গল আমাকে আবার সেই অনুভূতি ফিরিয়ে দিতে লাগলো, সেই নির্জনতা, সেই নিস্তব্ধতা যা এর আগেও উপভোগ করেছি বারবার, আর আপনাদের সাথেও শেয়ার করেছি। মনে হতে লাগলো টিটি ফরেস্টে না এলে হয়তো ভুল করতাম। আজকে হলংয়ে যেতে পারলাম না বলে আফসোস হচ্ছিল ঠিকই, কিন্তু এই ফরেস্টটা দারুণ লাগছে। এর মানে চারিদিকে গাছের এরকম ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে যাচ্ছি, আর তার উপর আমাদের গাড়িটাই প্রথম গাড়ি, তো সব কিছুই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে। সে বাইসন দেখা হোক কিংবা ময়ূরের পেখম মেলা দেখা হোক, সব কিছুই ফার্স্ট হ্যান্ড। বাহ, টাওয়ারটা কিন্তু দারুণ, এখনো তৈরি হচ্ছে। আমরা ঢুকে এলাম লঙ্কাপাড়ার দিকে। এদিকে ফরেস্টের একটি থাকার জায়গা লঙ্কাপাড়া রেস্ট হাউস। এইটুকু বলতে পারি, এই হাউসটির লোকেশন দারুণ জায়গায়। গুগল ম্যাপে লিংক দেয়া থাকবে, ডেসক্রিপশনে দেখে নিতে পারেন। লঙ্কাপাড়া থেকে আমাদের গাড়ি ইউটার্ন নিয়ে ফিরে চলল জলদাপাড়ার দিকে। কিছুক্ষণ এদিক ওদিক চোখ রাখলাম যদি কিছু দেখা যায়, তারপর গল্প শুনতে লাগলাম। টোটোপাড়ায় যেতে চাইলে এই রোড অ্যাক্সেস করে যেতে পারবে। যে সুপারিগুলো নিয়ে গেল না, হ্যাঁ, এগুলো এখন কেজি হিসাব আর কি। কেজি কত করে? 65 টাকা করে কিলো। 65 টাকা কেজি কেজি পাহাড়ি সুপারি? পাহাড়ি কাঁচা। কিরম দেখতে হয়? জানি আমরা জাস্ট আমরা যেগুলো নর্মাল, হ্যাঁ ওরকমই। মানে এটা হচ্ছে কি, এই চামড়াটা আছে না, হ্যাঁ, পাহাড়ি সুপারিগুলোর চামড়াটা একদম পেঁয়াজের মতো। হ্যাঁ হ্যাঁ, দানা বড় হবে, হ্যাঁ, সেটা মানে হালকা হবে, তার জন্য দাম বেশি, মানে ওয়েট বেশি আছে, ওজন বেশি। আচ্ছা আচ্ছা, সেই জন্য পাহাড়ি সুপারি ওপাশ থেকে নিয়ে এসে নিচে বিক্রি করে। হ্যাঁ। হাতি না, টোটাল ডুয়ার্সের মধ্যে মানে জঙ্গলে এইসব যত জঙ্গল আছে, হ্যাঁ, টোটাল 570 মতো হাতি আছে। 570টা হাতি আছে ওয়াইল্ড হাতি, সব মিলিয়ে, মানে জলদাপাড়া টোটালটা মিলিয়ে। আচ্ছা একটার হাতি দলে 60টা 15টা 20টা 10টা এরকম করে হাতির দল থাকে। আচ্ছা, হাতি পুরো মাইগ্রেশন করে। হ্যাঁ, হাতি মাইগ্রেট করে এক তো। জায়গায় থাকে না হাতি, আজকে 3 দিন এই জঙ্গল থাকলে 3 দিন অন্য জঙ্গল, এরকম করে ট্যুর করে ওরা। হ্যাঁ, এখন বিশেষ করে এখন গ্রামের দিকে বেশি বার হচ্ছে, কারণ ওই আম কাঁঠাল এইসব। ভুট্টার সিজন। ও হ্যাঁ, এখন ভুট্টার সিজন আছে না, হ্যাঁ। ডেইলি বার হচ্ছে পুরো ভুট্টা খাওয়ার জন্য। ভুট্টা খেতে, আচ্ছা আচ্ছা। ধীরে ধীরে গাড়ি জঙ্গল ছেড়ে চলে এলো তোরসা নদীর ধারে। ভুটানের দিক থেকে এই তোরসা রিভারটা বয়ে এসে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। নদীর ধার থেকে যখন হাইওয়েতে চলে এলাম, চোখ রাখলাম আমার বাম দিকের জঙ্গলে। অনেক সময় নাকি এইখানেই দেখা যায় গন্ডার। গন্ডার দেখতে পারলাম না, তবে মনে পড়ল সেই লেখাটির কথা যা আজ সকালেই চিলাপাতা সাফারির সময় দেখেছিলাম। মনে হলো এটা জঙ্গল, এক আশ্চর্য দুনিয়া। এই দুনিয়ার প্রত্যেকটি প্রাণী নিজের সার্ভাইভালের জন্য লড়ে চলেছে। আমাদের জন্যে এই দুনিয়া সবসময়ই বিস্ময়কর ছিল এবং আগামী দিনেও থাকবে। আপাতত জঙ্গলকে বিদায় জানিয়ে আমরা জলদাপাড়া থেকে ফিরে চললাম আমাদের চিলাপাতার রিসর্টের দিকে। আমাদের চিলাপাতায় দ্বিতীয় দিন শেষ হলো। আপনারা দেখলেন আমরা সকালে চিলাপাতা সাফারি দিয়ে শুরু করেছিলাম আর বিকেলে শেষ করলাম
জলদাপাড়া সাফারি দিয়ে। দুটো সাফারিতেই উল্লেখযোগ্য বলতে আমরা শুধু বাইসনের সাইটিং পেয়েছি, আর সেরকম কিছু সাইটিং পাইনি। জলদাপাড়া যেটা নাকি রাইনোর জন্য ফেমাস সেটা আমরা দেখতে পাইনি। সেটা কেন সেটা আমি একটু পরে বলছি। এই যে দুটো সাইটেই দুবার সাফারিতেই যে আমরা বাইসন দেখতে পেলাম, এখানেও একটা জঙ্গলের নিজস্ব অনিশ্চয়তা আছে, বন্য প্রাণের নিজস্ব অনিশ্চয়তা আছে। এগুলোকে আমি দেখব বললেই বা পরিকল্পনা করলেই এগুলো পরিকল্পনা মাফিক আমাকে দেখা দেবে তা নাও হতে পারে। যেরকম বিকেলে আমি যখন জলদাপাড়া সাফারিতে গেছিলাম, ফিরে এসে শুনলাম চিলাপাতায় বিকেলে হাতি দেখা গেছে। তো এই জিনিসগুলো চলতেই থাকবে সবসময়। কোনো জিনিস পুরোটাই আপনি হয়তো নাও পেতে পারেন, কিছু কিছু জিনিস অধরা থেকেই যাবে, আর তার টানেই হয়তো বারে বারে ফিরে আসা হবে এই সমস্ত গন্তব্যে। এবার আসি জলদাপাড়ায় আমরা কেন রাইনো দেখতে পাইনি। এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। জলদাপাড়ায় হলং এর রুটে যে গ্রাসল্যান্ডটা পড়ে, যেখানে নর্মালি সাফারি হয়, এটা আগে অনলাইনে বুক করা যেত। কিন্তু বেশ কয়েক মাস আগে আমাদের প্রেজেন্ট যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট একটা ড্রাস্টিক ডিসিশন নেয়। সেই ডিসিশনের এফেক্টে কি হয় যে এই যে জঙ্গলগুলো আছে, সেটা বক্সা জয়ন্তী বলুন, গরুমারা বলুন, জলদাপাড়া বলুন, এখানে এন্ট্রি ফিটাকে তুলে নেওয়া হয়, ফ্রি এন্ট্রি দেওয়া হয়। এক্ষেত্রে কি হয় যে যে সাফারির কস্ট জলদাপাড়ায় অলমোস্ট 4000 এর কাছে ছিল, সেটা হাফ হয়ে গেছে। এন্ট্রি ফি লাগছে না, ফরেস্টের ফিজ লাগছে না। তো এতে কি হচ্ছে, এই অনলাইন বুকিং, যে আগে থেকে প্রি বুক করে রাখবো আমার সাফারির টাইমিং গুলো, এই ধরনের সিস্টেমটাই টেম্পোরারিলি, আমি এটা জানি এটা টেম্পোরারি একটা ডিসিশন, এই টেম্পোরারিলি এটাকে অ্যাবলিশ করা হয়েছে। তো এতে কি হচ্ছে, এখন স্পট বুকিং হচ্ছে। মানে আপনার যখন সাফারি তখনই বা তার একটু আগে গিয়ে আপনাকে একটা ওই লাইনে দাঁড়িয়ে ফর্ম নিতে হবে, যেটা আগে ছিল। এই ধরনের সিস্টেম আবার ফেরত এসছে। তো তাতে হয়েছে কি, আমাদের যে 4টের সময়কার সাফারি, তার জন্য আমরা ওখানে পৌঁছে গেছিলাম প্রায় 2টোর দিকে। কিন্তু সেখানে গিয়েও আমরা যে লাইনটা ছিল, যে কিউটা ছিল, তাতে আমরা লেট এন্ট্রি করেছিলাম। এতে কি হয়, যে সিস্টেমটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে জলদাপাড়ায় টোটাল হলং রুট, মানে ওই গ্রাসল্যান্ড রুট, যেখানে রাইনো সাইটিং এর চান্সেস প্রায় 90%, সেই রুটে যে ভেহিকেল গুলো যায়, সেই ভেহিকেল গুলো টোটাল আছে 12টা জিপে 6 জন করে টোটাল 72 জনকে অ্যাকোমোডেট করা যায়। এবার সেই 12টা অলরেডি ফুল হয়ে গেছিল, আমি তারপরে কিউতে ছিলাম। তো আমার নাম্বার যখন আসে, তখন আমি ওই হলং রুটের কোনো ভেহিকেলই পাইনি। এখানে অনেক ভেহিকেলে 5 জন 4 জন আছে, তো সেখান থেকে কিছু কিছু করে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। একটা গ্রুপ থেকে একজন একটা গাড়িতে, অন্যজন আর একটা গাড়িতে, এরকম করে যাওয়া যেতে পারতো হয়তো। কিন্তু আমরা 4 জন একই সাথে সাফারি করতে চেয়েছিলাম, সেই জন্য আমরা একটা সম্পূর্ণ নতুন আমাদের কাছে যে রুটটা এক্সপ্লোর করলাম, সেটা হচ্ছে টিটি ফরেস্ট। এটা ওনারা বলছেন এটা ট্রলি লাইন, বাট সেই জঙ্গলটা কিন্তু যথেষ্ট ডেন্স। আপনারা অলরেডি যদি এই অবধি ভিডিওটা দেখে থাকেন, তাহলে দেখবেন ওই জঙ্গলটাও অনেকটা ডেন্স। আর সেখানেও আমরা বাইসন স্পট করেছি। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, সেই পার্টিকুলার জঙ্গলে কিন্তু বার্ডসদের অ্যাক্টিভিটি প্রচুর বেশি। ওখানে আমি অনেক রকম বার্ডস দেখেছি, আর ইগল তো আমরা 2-3টে দেখেছি ওখানে। তো ওই জায়গাটা বার্ডসদের জন্য হয়তো ফেমাস। আর ওই জায়গার সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, ওখানে একটা থাকার জায়গা রয়েছে, সেটা হচ্ছে লঙ্কাপাড়া ফরেস্ট গেস্ট হাউস। ওটার লোকেশনটা একেবারে গভীর জঙ্গলের ভেতরে, আর ওখান থেকে নদীরও একটা ভিউ আছে। আর ওটা অনেকটা এলিভেটেড জোনে, মানে অনেকটা পাহাড়ের ওপরে। তো ওটার জায়গাটা অসাধারণ। আপনারা যদি কখনো শুধুমাত্র জলদাপাড়া এক্সপ্লোর করার কথা ভাবেন, তাহলে জলদাপাড়ায় অবশ্যই হলং যে রুটটা রয়েছে, এখানে সাফারি করবেন বা হাতি সাফারি করবেন। আর তার সাথে এই টিটি ফরেস্টটাকেও একটিবার অন্তত ঘুরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ডেন্স ফরেস্ট আর গ্রাসল্যান্ডের মধ্যে তফাৎটা কোথায়। গাইডের থেকে আমরা জানতে পেরেছি গ্রাসল্যান্ডে অ্যানিমাল স্পটিং এর চান্সেস বেশি, কিন্তু একবার অন্তত ওই ডেন্স ফরেস্টটাও ঘুরে আসবেন, তাহলে জানতে পারবেন যে জলদাপাড়ায় এরকম একটা ফরেস্ট রয়েছে, ফরেস্ট বিট রয়েছে। তো
তো এই সমস্ত নিয়ে একটা মিশ্র এক্সপিরিয়েন্স আমাদের হলো। হয়তো আবার আমরা কখনো জলদাপাড়ায় আসবো, আর তখন জলদাপাড়াতে থেকে এই হলং রুটটাকে নতুনভাবে এক্সপ্লোর করব। আর তার সাথে টোটোপাড়া, যে জায়গাটায় আমরা যেতে পারিনি, যেটা একটা উপজাতিদের ভিলেজ, সেখানে যেতে পারিনি কারণ বর্ষা, বৃষ্টির জন্য নদীর জল বেড়ে যায়। আর ওখানে যেতে গেলে কিছু মানে নদী পেরিয়ে যেতে হয় বলে সেই রুটটা আমরা অ্যাভয়েড করেছি, কারণ যে কোনো মুহূর্তে প্রকৃতি আরো জল ঢেলে দিতে পারে, মানে আরো বৃষ্টিপাতের কারণে আমরা ওদিকে নাও যেতে পারি। তো আমাদের তখন পরিকল্পনায় আলটিমেটলি জল ঢালা হয়ে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে সব কিছু তো একটা ট্যুরেই পাওয়া সম্ভব নয়, তাই আমরা হয়তো পরে কখনো জলদাপাড়ায় আর তখন শুধু জলদাপাড়াটা আর টোটোপাড়াটাকে এক্সপ্লোর করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। আগামীকাল আমরা এই রিসর্ট ছেড়ে বেরিয়ে যাব কোচবিহারের উদ্দেশ্যে। আমাদের ওখান থেকে ট্রেন ধরে যেতে হবে কলকাতায়। তো সেই জার্নিটাও একটা ইউনিক জার্নি হতে চলেছে, যেখানে কোচবিহারের বেশ কিছু হেরিটেজ গন্তব্য আমরা এক্সপ্লোর করব। আর সেটা একটা অন্যরকম ভিডিও হবে, আশা করি সেটাও আপনারা ফুললি এনজয় করতে পারবেন। এই সিরিজটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। এখনকার মতো আপনাদের থেকে বিদায় নেব, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।